আজকে আমরা এমন একটা কমন হেলথ ইস্যু নিয়ে কথা বলবো যেটা নিয়ে প্রচুর ভুল ধারণা আছে কিন্তু আলোচনা হয় খুব কম। ব্যাপারটা হলো অনেকেই কিন্তু এই সমস্যাটা ফেস করেন, কিন্তু ওই যে সামাজিক লজ্জা আর ভুল তথ্যে ছড়াছড়ি এসবের কারণে খোলামেলা কথা বলতে কেমন যেন একটা দ্বিধা কাজ করে, আর ফলাফল সমস্যাটা সমস্যায় থেকে যায় একদম পর্দার আড়ালে। ভাবুন একবার, গ্লোবাল সার্ভে বলছে যে প্রায় ৩০ থেকে ৫০% পুরুষ তাদের জীবনের কোনো না কোনো সময়ে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যান। তার মানে কি দাঁড়ালো? এটা কিন্তু মোটেও কোনো রেয়ার বা অস্বাভাবিক ঘটনা না। তো আলোচনা শুরু করার আগে চলুন সবচেয়ে বড় ভুল ধারণাটা একটু ভেঙে ফেলি। মানে নরমাল ডিউরেশন আসলে কত? সমাজে যা ভাবা হয়, যা দেখানো হয়, সেটা কিন্তু বাস্তবতার থেকে অনেক দূরে। আর এই ভুল ধারণাটাই কিন্তু অহেতুক টেনশন তৈরি করে। তাহলে আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোটখাটো রোডম্যাপ দেখে নিই। আমরা জানবো অকাল বীর্যপাত আসলে কি, এর পেছনের কারণগুলো কি কি, কিভাবে এটা ডায়াগনোজ করা হয়, আর এর কার্যকরী চিকিৎসায় বা কী। সবশেষে কিছু ভুল ধারণা আর প্রতারণার ফাঁদ নিয়েও কথা বলবো। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই অকাল বীর্যপাত বলতে আসলে কি বোঝায়। মেডিকেল সায়েন্সের ভাষায় ব্যাপারটা কিন্তু কোনো নির্দিষ্ট মিনিট বা সেকেন্ডের খেলা নয়। মানে আসল বিষয়টা হলো এটা কি একটা নিয়মিত প্যাটার্ন কিনা, অর্থাৎ যোনিপথে প্রবেশের প্রায় ১ মিনিটের মধ্যে কি বীর্যপাত হয়ে যাচ্ছে, এবং এটা কি বারবার ঘটছে। ফোকাসটা এই ধারাবাহিকতার উপর। এখন এই সমস্যাটাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো লাইফ লং বা প্রাইমারি, যেটা একদম প্রথম থেকেই শুরু হয়। আরেকটা হলো অ্যাকুয়ার্ড বা সেকেন্ডারি, মানে আগে সব ঠিক ছিল কিন্তু পরে সমস্যাটা দেখা দিয়েছে। এ দুটোকে আলাদা করে বোঝাটা খুব জরুরি, কারণ দুটোর কারণ আর ট্রিটমেন্টের অ্যাপ্রোচ কিন্তু একদম আলাদা হতে পারে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, এর পেছনের কারণগুলো কি কি। আর এখানেই ব্যাপারটা বেশ জটিল হয়ে ওঠে, কারণ এর কারণগুলো মানসিক, শারীরিক, এমনকি আমাদের লাইফস্টাইলের সাথেও জড়িত থাকতে পারে। প্রথমেই আসি সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলোতে। আমাদের মন কিন্তু এক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা রাখে। ধরুন মারাত্মক স্ট্রেস, টেনশন, সম্পর্কে কোনো সমস্যা, এমনকি ঠিকমতো ঘুম না হওয়া, এই সব কিছুই কিন্তু প্রভাব ফেলে। আর পারফরম্যান্স অ্যাংজাইটি, মানে আমি পারবো তো, এই ভয়টা তো একটা বড় কারণ বটেই। শুধু মন নয়, শরীরেরও একটা বড় ভূমিকা আছে। অনেক সময় দেখা যায় ডায়াবেটিস বা থাইরয়েডের মতো আন্ডারলাইং কোনো অসুখের কারণ হতে পারে। হরমোনাল ইমব্যালেন্স, যেমন টেস্টোস্টেরন বা প্রোল্যাকটিনের তারতম্য, কিংবা প্রস্টেটের ইনফেকশনও কিন্তু দায়ী হতে পারে। এমনকি কিছু ওষুধের সাইড এফেক্ট হিসেবেও এটা দেখা দিতে পারে। আর ঠিক এই কারণেই একজন ডাক্তারের সাথে কথা বলাটা এত জরুরি। এরপর আসে আমাদের লাইফস্টাইল আর কিছু অভ্যাস, যেমন অতিরিক্ত স্মোকিং বা অ্যালকোহল কনজিউম করা। আবার যদি যৌন মিলনের মধ্যে অনেক লম্বা গ্যাপ থাকে, সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। এমনকি দ্রুততার উপর ফোকাস করে হস্তমৈথুনের অভ্যাসও কিন্তু ধীরে ধীরে এই সমস্যা তৈরি করতে পারে। তো আমরা কারণগুলো তো জানলাম, এখন প্রশ্ন হলো এর সমাধান কি? আর যে কোনো সমাধানের প্রথম ধাপই হলো ঠিকঠাক ডায়াগনোসিস বা রোগ নির্ণয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কেন। এটা হচ্ছে সেটা খুঁজে বের করা। কারণটা কি মানসিক, নাকি শারীরিক, নাকি লাইফস্টাইলের সমস্যা? এই মূল কারণটা ধরতে না পারলে কিন্তু সঠিক চিকিৎসা সম্ভব না। মানে এখানে ওয়ান সাইজ ফিটস অল বলে কিছু নেই, ট্রিটমেন্টটা হবে একদম কজ স্পেসিফিক। একবার যখন কারণটা পরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু সমাধানের দিকে এগোনোর একটা পরিষ্কার রাস্তা পাওয়া যায়। চলুন এবার সেই ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিগুলো নিয়েই কথা বলা যাক। দেখুন, এর চিকিৎসাটা সাধারণত একটা সিঁড়ির মতো ধাপে ধাপে এগোয়। শুরুটা হয় সবচেয়ে কম ইনভেসিভ পদ্ধতি দিয়ে, যেমন কাউন্সেলিং আর লাইফস্টাইল পরিবর্তন। তারপর আসে বিভিন্ন বিহেভিয়ারাল টেকনিক আর ব্যায়াম। এরপরও কাজ না হলে তখন কিছু সহায়ক জিনিস বা একেবারে শেষ ধাপে গিয়ে ডাক্তারের পরামর্শে ওষুধের কথা ভাবা হয়। আচরণগত বা মানসিক কৌশলের মধ্যে কাপল কাউন্সেলিং দারুণ কাজ করে, যা সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়ায়। আবার মাইন্ডফুলনেস বা ফোকাস শিফট করার টেকনিকগুলো পারফরমেন্সের চাপ কমাতে সাহায্য করে। ফোরপ্লেতে যথেষ্ট সময় দেওয়াটাও খুব জরুরি। এছাড়া কিছু বিহেভিয়ারাল মেথড আছে, যেমন স্টপ স্টার্ট টেকনিক, যা কন্ট্রোল বাড়াতে সাহায্য করে। এবার আসি কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আর এইডসের কথায়। কেগল বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ বীর্যপাত নিয়ন্ত্রণকারী মাসলগুলোকে শক্তিশালী করে। আবার কিছু লোকাল অ্যানেস্থেটিক ক্রিম বা স্প্রে আছে, যা সাময়িকভাবে সেন্সিটিভিটি কমিয়ে দেয়। তবে মনে রাখতে হবে, এগুলো ব্যবহারের পর সঙ্গমের আগে অবশ্যই ধুয়ে ফেলতে হবে। কন্ডোম, এমনকি কখনো কখনো ডাবল কন্ডোম ব্যবহার করলেও কিন্তু সেন্সিটিভিটি কমে আসে এবং সময় বাড়তে পারে।
যখন অন্য কোনো পদ্ধতিতে কাজ হয় না তখন ডাক্তারেরা ওষুধের কথা ভাবতে পারেন। এক্ষেত্রে SSRI গ্রুপের কিছু ওষুধ যেমন ড্যাপোজেটিন বেশ কার্যকর। তবে একটা জরুরি বিষয় হলো এই ওষুধগুলোর ডোজ কিন্তু অন্য রোগের ডোজের থেকে আলাদা হয়, আর এগুলো অবশ্যই, আমি আবার বলছি, অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ আর তত্ত্বাবধানে নিতে হবে। তো আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন পুরো বিষয়টা একবার সামারাইজ করে নিই, আর সবশেষে একটা খুব জরুরি সতর্কতা নিয়ে কথা বলি। তাহলে কি কি বিষয় আমাদের মনে রাখতে হবে? প্রথমত, এটা একটা খুব কমন এবং চিকিৎসাযোগ্য সমস্যা। দ্বিতীয়ত, মিলনের গড় সময়কাল কিন্তু 2 থেকে 8 মিনিট, ওই 20-30 মিনিট নয়। তৃতীয়ত, আসল কারণটা খুঁজে বের করাই হলো সবচেয়ে জরুরি কাজ। আর অবশ্যই পার্টনারের সাথে খোলামেলা আলোচনা কিন্তু যে কোনো চিকিৎসার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। আর শেষ কথা, যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলুন। এখানে একটা খুব সিরিয়াস ওয়ার্নিং আছে। বাজারে শট বা শকওয়েভ থেরাপির মতো অনেক ট্রিটমেন্টের বিজ্ঞাপন দেখা যায়, যেগুলোর জন্য হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ টাকা খরচ হয়। মনে রাখবেন, এই পদ্ধতিগুলো কিন্তু এই সমস্যার জন্য FDA অ্যাপ্রুভড নয়। অনেক ক্ষেত্রেই মানুষ প্রতারিত হয়ে তারপর ডাক্তারদের কাছে আসেন। তাই এই ধরনের চটকদার বিজ্ঞাপন থেকে সাবধান থাকাটা খুব জরুরি। সবশেষে একটা প্রশ্ন রেখে যায়, যে কোনো টেকনিক বা চিকিৎসারও আগে সঙ্গীর সাথে খোলামেলাভাবে কথা বলা, নিজেদের সমস্যাটা নিয়ে আলোচনা করা, এটাই কি হতে পারে এই সমস্যা সমাধানের সবচেয়ে শক্তিশালী আর প্রথম পদক্ষেপ? হয়তো এই